প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব প্রাইমারি সেন্টার ইউটিউব চ্যানেলে। আজ থেকে আমি তোমাদের সঙ্গে, তোমরা যারা ক্লাস 4-এ পড়ো, তোমাদের পরিবেশ বিষয়ের তৃতীয় পর্যায়ক্রমিক যে মূল্যায়ন হবে, সেই তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের যে প্রশ্ন বিচিত্রা, তার প্রথম নম্বর যে স্কুলটি রয়েছে কাথি হাই স্কুল। তো এই স্কুলের থেকে সমস্ত প্রশ্ন এবং তার উত্তরগুলো আলোচনা করব। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, বেল আইকন অপশানে সেভ রাখবে। তোমরা যদি না সাবস্ক্রাইব করতে পারো, অবশ্যই বাড়ির বড়দেরকে বলবে ওনারা যেন সাবস্ক্রাইব করে নেয়। এছাড়া আমাদের অন্যান্য চ্যানেলগুলো রয়েছে। তোমরা আর কিছুদিন পর ক্লাস 5-এ যাবে, তো ক্লাস 5 থেকে কলেজ পর্যন্ত আমাদের অন্য একটি চ্যানেল রয়েছে, তার লিঙ্ক ওই ভিডিও ডেসক্রিপশানে দেওয়া রয়েছে। অবশ্যই ওই চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে নেবে। কোনটা কোন বিষয়ের চ্যানেল, তো ওখানে গেলে দেখতে পাবে ডেসক্রিপশানে। তো অবশ্যই দেখে বাড়ির বড়দেরকেও বলবে, দেখে ওনারা যেন সাবস্ক্রাইব করে নেয়। চলো, আজকের আমরা এই প্রশ্ন এবং তার উত্তরগুলো আলোচনা করব। সবুজ উদ্ভিদ পরিবেশে অক্সিজেন গ্যাস যোগান দেয়। এখানে দেখো, তার আগে ছিল যে বন্ধনীর মধ্য থেকে সঠিক উত্তরটি বাছাই করে নিয়ে সম্পূর্ণ বাক্যে লেখো আর কি। তো এগুলো তোমরা জানো, অলরেডি তোমরা দুটো পরীক্ষা দিয়ে দিয়েছো। তো দেখো কি বলা রয়েছে, সালোক সংশ্লেষ, শ্বসন, রেচন এর সময়। এখানে এই প্রশ্নটার উত্তর হবে যেটা সালোক সংশ্লেষ, তাহলে সালোক সংশ্লেষ হয়ে যাবে। সবুজ উদ্ভিদ পরিবেশে অক্সিজেন গ্যাস যোগান দেয় সালোক সংশ্লেষের সময়। অপুষ্পক উদ্ভিদের উদাহরণ হলো, ঠিক আছে, অপুষ্পক উদ্ভিদের উদাহরণ ফণিমনসা, মস, কুমড়ো। এখানে সঠিক উত্তরটা যেটা হবে মস, ঠিক আছে, মস হয়ে যাবে। জল ফোটানোর জন্য যে তাপমাত্রা দরকার হয় তা হলো 0 ডিগ্রি, 100 ডিগ্রি, 180 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, এটা হবে 100 ডিগ্রি সেলসিয়াস। 100 ডিগ্রি সেলসিয়াসে কিন্তু জলটা ফুটে, ঠিক আছে। তারপরে দেখো, বাষ্পীভবন বেশি হয় গ্রীষ্মকালে, শরৎকালে, বর্ষাকালে। বাষ্পীভবনটা বেশি হয় গ্রীষ্মকালে, ঠিক আছে, গরমকালে বাষ্পীভবনটা বেশি হয়। তারপরে দেখো, চাঁদ আলো পায় পৃথিবী সূর্য নিজের থেকে, ঠিক আছে। চাঁদ কিন্তু যে আলোটা পায় তা হচ্ছে সূর্যের থেকে, সূর্যের আলোয় চাঁদ আলোকিত হয়, ঠিক আছে। বৃহস্পতি গ্রহের উপগ্রহ সংখ্যা 82টি, 79টি, 27টি। এটা কিন্তু এখানে যে কটি দেওয়া রয়েছে, এখানে কিন্তু হচ্ছে তোমাদের ভুল দেওয়া রয়েছে, ঠিক আছে। এখানে এটা হবে উপগ্রহ হচ্ছে 95টি, ঠিক আছে, 95, 95টি হবে, ঠিক আছে। তো তারপরে দেখো, দাঁতের মাড়ি শক্ত রাখে টক ফল, মিষ্টি ফল, তেতো সবজি, ঠিক আছে। দাঁতের মাড়ি শক্ত রাখে টক ফল, ঠিক আছে। তারপরে দেখো, একজন সুস্থ ও পূর্ণবয়স্ক মানুষ শ্বাস গ্রহণ ও বর্জন করে মিনিটে 10 থেকে 20 বার, 14 থেকে 18 বার, আর 22 থেকে 32 বার। এখানে এই প্রশ্নটার উত্তর যেটা হবে সেটা হচ্ছে কি না, 14 থেকে 18 বার, ঠিক আছে, 14 থেকে 18 বার। তারপরে দেখো, ভেজা জামা কাপড় মেলা উচিত নয়, মানে কোথায় তোমরা ভেজা জামা কাপড় মিলবে না, ঠিক আছে। দেখো অপশানগুলো দেখো, উঠোনে, দড়িতে, বিদ্যুতের খুঁটিতে, সবুজ ঘাসে। এখানে হবে বিদ্যুতের খুঁটিতে। বিদ্যুতের খুঁটিতে তোমরা কখনোই ভেজা জামা কাপড় মিলবে না, ঠিক আছে। জাতি দিয়ে আম, সুপারি, কলা কাটা হয়, সুপারি কাটা হয়, সুপারি হবে উত্তরটা। তারপরে দেখো, আর তোমরা লক্ষ্য করবে যে বাড়িতে যারা বড়রা, এখন তো আর অধিকাংশ বাড়িতে নেই, কিন্তু আগেকার দিনে ছিল, সুপুরি হচ্ছে কাটা হতো বাড়িতে। যারা পান খায় তাদের বাড়িতে আছে হয়তো এখনও, আর যাদের বাড়িতে নেই তারা কোনো দোকানে গেলে দেখতে পাবে, ঠিক আছে। পান খাওয়ার জন্য সুপুরিটা জাঁতি দিয়েই কাটা হয়। তারপরে দেখো, 2-এর দাগে কী বলা রয়েছে, প্রতিটি প্রশ্নের উত্তর দাও। 2 গুণিতক 10, 20 নাম্বার। 10টি প্রশ্ন, 2 নাম্বার করে, ঠিক আছে, 20 নাম্বার করে। দেখো কি বলা রয়েছে, ট্রাফিক সিগন্যাল লাইটে কী কী রঙের আলো থাকে, তাদের অর্থ কী, ঠিক আছে। ট্রাফিক সিগন্যালের লাইটে যে কটি আলো থাকে সেইগুলোর নাম লিখতে হবে, এবং তার যে গুরুত্বটা, অর্থাৎ কোন আলো কী কাজে ব্যবহৃত হয় সেইটা তোমাকে লিখতে হবে। এই প্রশ্নটার উত্তর কী লিখবে দেখো, ট্রাফিক সিগন্যালের লাইটে 3টি রঙের আলো থাকে, এভাবে লিখবে, ঠিক আছে। আর এর আগের যে মানে সঠিক উত্তরটি যেটা হবে সেগুলোর উত্তরটা এখানে লেখা ছিল, আমি বলে দিয়েছি বইতে, ওটা আর দেখানোর দরকার নেই। এটা আমি এই প্রশ্নটার উত্তরগুলো এবারে এর থেকে এরকমই লিখে রেখেছি, দেখাচ্ছি। দেখো, ট্রাফিক সিগন্যালের লাইটে 3টি রঙের আলো থাকে, কি বললাম বোঝা গেল, এভাবে লিখবে, লিখে পূর্ণচ্ছেদ দেবে। তারপরে লিখবে এদের অর্থ হলো লাল রং। কি লিখবে, যানবাহন অবশ্যই থামাতে হবে। যখন লাল আলোটা জ্বলবে ট্রাফিক সিগন্যালে, তখন তোমাকে, তুমি যে গাড়িটা চালাচ্ছ সে বাইক হতে পারে, কিংবা যে কোনো গাড়ি হতে পারে, বাস হতে পারে, বা 4 চাকা যে কোনো গাড়ি হতে পারে, সেটা তোমাকে দাঁড় করাতে হবে। হলুদ রঙের যখন আলোটা জ্বলবে তখন কী হবে, যানবাহনগুলির গতি কমাতে হবে, তখন তোমাকে আস্তে চালাতে বলছে, ঠিক আছে। সবুজ রং, যানবাহনগুলিকে হচ্ছে সামনের দিকে এগিয়ে যেতে হবে, অর্থাৎ সবুজ রং যখন জ্বলবে তখন তুমি
সামনের দিকে গাড়ি চালিয়ে চলে যাবে, ঠিক আছে, এটাই বলতে চাইছে সবুজ রং জ্বালিয়ে। এরপরের প্রশ্ন দেখো, রক্তবাহ জালক কি, এর কাজ কি? রক্তবাহ জালক কীভাবে লিখবে দেখো, রক্তবাহ জালক লিখে একটা আন্ডারলাইন করে দেবে, লিখবে ধমনিকা বা ধমনী, এটাকে দুভাবে ডাকা হয়, ধমনিকা বলতে পারো, ধমনী বলতে পারো, ঠিক আছে। ও অনুশিরার সংযোগস্থলে, তাহলে এখান থেকে তোমরা যে কোনো একটা শব্দ নেবে, ধমনিকা নিতে পারো বা ধমনী নিতে পারো, আবার বললাম যারা বুঝতে পারছো না, ঠিক আছে, ধমনীও লিখতে পারো, এছাড়া ধমনিকা লিখতে পারো, যে কোনো একটা লিখবে, লিখবে ও অনুশিরার সংযোগ বা সংযোগস্থলে, এখানে সংযোগও লিখতে পারো, সংযোগস্থলে এভাবেও লিখতে পারো অবস্থিত, ঠিক আছে। সূক্ষ্ম রক্তবাহগুলিকে, ঠিক আছে, ঠিক আছে, সূক্ষ্ম রক্তবাহগুলিকে রক্তবাহ জালক বলা হয়, ঠিক আছে, সূক্ষ্ম রক্তবাহ এভাবে উল্লেখ করবে। আর কিভাবে উত্তরগুলো লিখবে আমি দেখিয়ে দিচ্ছি, কেননা তোমাদের সামনে ফাইনাল পরীক্ষা, এখন থেকে উত্তর লেখা প্র্যাকটিস করো। আচ্ছা, কাজ লিখবে, কাজ লিখে নিচে আন্ডারলাইন করবে, ঠিক আছে। কী লিখবে, মানবদেহে বা প্রাণীদেহে নালীগুলির মাধ্যমে রক্ত পরিবহন হয়। আচ্ছা, এখানে আমি এভাবে লিখেছি কেন, অনেকে তোমরা কীভাবে লিখে চলে আসো পরীক্ষার খাতায়, শুধু মানবদেহে লিখে দাও। আচ্ছা, এই যে রক্তবাহ জালকটা শুধু মানবদেহে দেখা যায় না, সমস্ত প্রাণীদেহে দেখা যায় রক্তবাহ জালক, ঠিক আছে। তার জন্য তোমাদেরকে সঠিকটা লিখতে হবে। সঠিকটা কি লিখবে, প্রাণীদেহে, তাহলে কি লিখবে, প্রাণীদেহে নালীগুলির মাধ্যমে রক্ত পরিবহন হয়, এখানে মানবদেহে লিখবে না, এইটা মানবদেহটা লিখবে না, আর যাতে না লিখো সেটা বোঝানোর জন্য আমি লিখেছি জাস্ট এখানে, ঠিক আছে। তারপরে দেখো নেক্সট আমরা, আচ্ছা এরপর আমরা পরবর্তী প্রশ্ন দেখব, বদ্ধ ঘর স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক কেন? বদ্ধ ঘর স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক কেন, এই প্রশ্নটা আরেকবার এক প্রকার ঘুরিয়ে দিয়ে দেয় যে বদ্ধ ঘরে থাকলে স্বাস্থ্যের কী কী ক্ষতি হতে পারে, এভাবেও দিয়ে দিতে পারে। দেখো, বদ্ধ ঘরে বাইরে থেকে বাতাস প্রবেশ করতে পারে না, ফলে বদ্ধ ঘরে বাতাসের নির্দিষ্ট পরিমাণ অক্সিজেন থাকে, ঠিক আছে, মানে বদ্ধ ঘর যখন থাকবে তখন বাইরে থেকে যে অক্সিজেন সেটা অতি সহজে প্রবেশ করবে তা হবে না, ঠিক আছে, কিন্তু বদ্ধ ঘর যখন থাকবে সেখানে সেই লিমিটেড একটা অক্সিজেন থাকবে, ঠিক আছে। তুমি একটা ঘরের মধ্যে জানালা কভার সব বন্ধ করে দাও, আগে থেকে যেই অক্সিজেনটা ছিল সেটাই থাকবে, নতুন করে তো আর বাইরে থেকে অক্সিজেন আসছে না, তো এখানে সেটাই বলা রয়েছে যে বদ্ধ ঘরে বাইরে থেকে কোনো অক্সিজেন প্রবেশ করতে পারে না, লিখে বোনাস দেওয়া রয়েছে। ফলে বদ্ধ ঘরে বাতাসের নির্দিষ্ট পরিমাণে, মানে বদ্ধ ঘরে আগের থেকে যে বাতাস ছিল সেই বাতাসের নির্দিষ্ট পরিমাণে অক্সিজেন থাকে, বোঝা গেল। তারপরে লিখে পূর্ণচ্ছেদ দেবে। তাই এই অবস্থায় ঘরের মধ্যে থাকা মানুষজনের শ্বাসক্রিয়ার ফলে ঘরের ভেতরে বাতাসের অক্সিজেনের পরিমাণ কমতে থাকে। এটার মানে কি না, ঘরের মধ্যে তো তুমি ঢুকে গেলে, তোমার সঙ্গে আরও কয়েকজন হয়তো ঢুকলো, মা বাবা হতে পারে কিংবা তোমার ভাই বোন হতে পারে, কিংবা তুমি একাইও যদি ঢুকো, ঠিক আছে, সেটা এবারে সময়ের পরিপ্রেক্ষিতে 4-5 জন ঢুকলে যে সময় অক্সিজেনটা শেষ হবে, একজন ঢুকলে তার থেকে আরও বেশি সময় পরে অক্সিজেনটা শেষ হবে, যাক কোনো না কোনো সময় অক্সিজেনটা শেষ হবে, অক্সিজেনের পরিমাণ কমতে থাকবে, ঠিক আছে। কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বৃদ্ধি পাবে, কীভাবে বৃদ্ধি পাবে, তুমি কিংবা তোমার সঙ্গে আরও যারা ঢুকবে, তুমি যে শ্বাস প্রশ্বাসটা নিচ্ছ, তোমার দেহে যে অক্সিজেন ঢুকছে এবং কার্বন ডাই অক্সাইডটা বেরোচ্ছে, এর ফলে কি কার্বন ডাই অক্সাইডের পরিমাণটা আস্তে আস্তে বাড়তে থাকবে, এবং বদ্ধ ঘরের থেকে যে বাতাসটা ছিল আগের থেকে, সেই বাতাস থেকে তুমি পরপর করে অক্সিজেনটা নিয়ে নিচ্ছ, ফলে বদ্ধ ঘরের ভেতরে অক্সিজেনের পরিমাণটা কমতে থাকছে, ঠিক আছে, এভাবেই এটা কাজ করে, ঠিক আছে। তাই বদ্ধ ঘর স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, এভাবে তোমরা লিখে দেবে, আমি জাস্ট বোঝানোর জন্য এতগুলো ভাষা অ্যাড করে তোমাদেরকে বোঝালাম, ঠিক আছে। তারপরে দেখো, সুষুম্না কাণ্ডের সংজ্ঞা, তোমাদের এখানে কি বলা রয়েছে দেখো, সুষুম্না কাণ্ড কি, এর কাজ কি, তো এখানে তোমার সংজ্ঞা লিখবে, এভাবে তোমরা পয়েন্ট করতে পারো, সুষুম্না কাণ্ডের সংজ্ঞা বা সুষুম্না কাণ্ড শুধু যে কেউ লিখতে পারো, তোমাদের মন যেমন চাইবে তোমরা লিখতে পারো, ঠিক আছে, কেননা তুমি যেমন পয়েন্ট করবে পরীক্ষক তোমার খাতাটা দেখে তেমনই বিচার করবে। দেখো কি লিখবে, মেরুদণ্ডের গহ্বরে অবস্থিত কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের ফাঁপা রজ্জুর মতন স্নায়ুকে সুষুম্না কাণ্ড বলে, তাহলে কি লিখবে, মেরুদণ্ডের গহ্বরে অবস্থিত কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের ফাঁপা রজ্জুর মতন, রজ্জুর বানানটা দেখো, রজ্জুর মতন স্নায়ুদণ্ডকে সুষুম্না কাণ্ড বলে। সুষুম্না কাণ্ড বানানটা দেখে রাখবে, না হলে তোমরা প্রশ্নপত্রে বানানটা পেয়ে যাবে, ওখান থেকে দেখে লিখে নেবে। দন্তস্য মধ্যস্য দন্তময়াকার কয়াকার মূর্ধন্য ড, সুষুম্না কাণ্ড বলা হয়, ঠিক আছে, এটা হচ্ছে এটার বানান,
এর কাজ লিখতে বলেছে, কাজটা তোমরা 1 2 3 এরকম পয়েন্ট করে লিখবে। 1 নাম্বার পয়েন্টে লিখবে বিভিন্ন প্রতিবর্ত ক্রিয়া নিয়ন্ত্রণ করে, 2 নাম্বার লিখবে পেশিটার নিয়ন্ত্রণ করে, 3 নাম্বার লিখবে দেহভঙ্গ নিয়ন্ত্রণ করে। এগুলো সবই প্রাণী দেহের ক্ষেত্রে, অর্থাৎ মানুষ, হাঁস, মুরগি, গরু, ছাগল সব যত প্রাণী রয়েছে, ঠিক আছে। তো এর কাজটা এটাই। তারপরে দেখো এবারে আমরা দাগে যে প্রশ্নটা দিয়েছে, চাঁদের আবর্তনকাল কাকে বলে, এর সময়সীমা কত। দেখো চাঁদের নিজ অক্ষের চারিদিকে ঘোরাকে বলে চাঁদের আবর্তনকাল। তাহলে কি হলো, চাঁদের আবর্তনকাল কি, চাঁদের নিজ অক্ষের চারিদিকে ঘোরাকে বলে চাঁদের আবর্তনকাল। এখানে আমি একটু ছোট্ট করে দেখাচ্ছি। দেখো এটা আছে কি, এটা হচ্ছে অক্ষপথ, ঠিক আছে, কক্ষপথ, ঠিক আছে। এটা হচ্ছে চাঁদ। এই যে চাঁদরা নিজের অক্ষের চারিদিকে ঘুরছে, এটা হচ্ছে চাঁদের ঘোরার পথ, এটাকে বলা হচ্ছে কক্ষপথ বা হচ্ছে যাই বলো না কেন, আবার এটাকে অক্ষ বলেও আমরা জানি। তো এই যে নিজের চারিদিকে ঘুরছে, এই ঘোরাটাকেই বলা হচ্ছে কি আবর্তন, ঠিক আছে। মানে এটি সময় লাগে ঘুরতে, অর্থাৎ এখান থেকে যদি ঘোরাটা স্টার্ট করে এই পুরোটা ঘুরে এসে আবার এখানে শেষ করতে সময় লাগে কি 27.5 দিন, ঠিক আছে। 7×1 দিন মানে 27.5 দিন, এভাবেই প্রকাশ করা হয়, তোমরা জানো 27.5 দিন সময় লাগে। এভাবেই লিখে দেবে, উত্তরটা কমপ্লিট হবে চাঁদের আবর্তনকাল। আর এর সময়সীমা কত আমি বলে দিলাম, 27.5 দিন সময়টা লাগে। এটি সময় লাগে সম্পূর্ণ হতে, এক পাক ঘুরতে আর কি। তো 27.5 দিন মানে যে স্থান থেকে ঘোরাটা স্টার্ট করে ওই স্থানে আবার ঘোরাটা শেষ হয় এসে, এইটা সময় লাগে পূর্ণ করতে 27.5 দিন। এরপর দেখো পরবর্তী প্রশ্ন কি ছিল, 4টি উল্লেখযোগ্য নক্ষত্রমণ্ডলের নাম লেখো। 14 দাগের প্রশ্ন, কি লিখবে, কালপুরুষ, সপ্তর্ষিমণ্ডল, বকমণ্ডল আর হচ্ছে ক্যাসিওপিয়া। 1 নাম্বারে লিখবে কালপুরুষ, 2 নাম্বারে লিখবে সপ্তর্ষিমণ্ডল, 3 নাম্বারে লিখবে বকমণ্ডল আর 4 নাম্বারে লিখবে ক্যাসিওপিয়া। এবারে দেখো 6 দাগে, ডাক্তারি থার্মোমিটারের তাপমাত্রা পাঠের স্কেল কীরূপ। এই থার্মোমিটার গরম জলে ধোয়া হয় না কেন। 6 দাগের প্রশ্নটা লিখবে, একটু বড় রয়েছে। দেখো ডাক্তারি থার্মোমিটারের স্কেল 94 ডিগ্রি ফ্যারেনহাইট থেকে 110 ডিগ্রি ফ্যারেনহাইট। আচ্ছা এখানে দেখো বড় হাতের এফ লিখেছি, এগুলোকে ফ্যারেনহাইট বলা হয়, ঠিক আছে। তোমরা ছোট জাস্ট বলে দিচ্ছি, শুনে রাখো, মনে রাখার চেষ্টা করো। ফ্যারেনহাইট আলাদা জিনিস, সেলসিয়াস আলাদা জিনিস। সেলসিয়াস প্রকাশ করা হয় সি লিখে, ঠিক আছে, আর ফ্যারেনহাইট প্রকাশ করা হয় এফ লিখে, ঠিক আছে। তো ফ্যারেনহাইট আমাদের মানব দেহে বা প্রাণী দেহে তাপমাত্রা মানে দেখার জন্য ব্যবহার করা হয় এইটা সংকেতটা। আর হচ্ছে সেলসিয়াসটা আবহাওয়া বা জলবায়ুর যে তাপমাত্রা, অর্থাৎ প্রত্যেকদিন তোমরা খবরে শুনে থাকবে, দেখবে আজকের দিনের তাপমাত্রা এত ডিগ্রি সেলসিয়াস। আবার হচ্ছে বাড়ির বড়রাও বলে, তো ওই যে প্রত্যেক দিনে যে তাপমাত্রা, এটাকে আবহাওয়ার তাপমাত্রা বলা হয়। সেই তাপমাত্রাটাকে প্রকাশ করা হয়, ওয়েদারের যে তাপমাত্রা, সেই তাপমাত্রাটাকে প্রকাশ করা হয় সেলসিয়াস দিয়ে। বোঝা গেল। এখন এটুকু জেনে রাখো, বেশি না ডিপে গেলে হবে। দেখো এরপরে তোমাদের প্রশ্ন ছিল কি, যে এই থার্মোমিটার গরম জলে ধোয়া হয় না কেন, অর্থাৎ ডাক্তারি থার্মোমিটারকে কি লিখবে কারণটা। এখানে কারণ বলে একটা পয়েন্ট করতে পারো তোমরা, ঠিক আছে, গরম জলে না ধোয়ার কারণটা আর কি। ডাক্তারি থার্মোমিটারকে গরম জলে ডোবালে পারদ সূত্র বেড়ে যায়। পারদ সূত্র মানে কি, থার্মোমিটারটা যে মানে থার্মোমিটারে দেখবে একটা মানে কালো রঙের জিনিস থাকে। আমি কোনোদিন তোমাদের সঙ্গে থার্মোমিটারটা শেয়ার করব এই কদিনের মধ্যে, ঠিক আছে, কীরকম থার্মোমিটারটা হয় চিনিয়ে দেবো, ঠিক আছে। তো দেখো কালো রঙের একটা জিনিস থাকে, ওইটাকে বলা হয় পারদ। ওটার সাহায্যে, ওটাতে আমাদের মানব দেহের বা প্রাণী দেহের তাপমাত্রা মাপা হয়, ঠিক আছে। ওটা গরম মানে ওটা যখন হিটের সংস্পর্শে আসে বা গরমের সংস্পর্শে আসে, ওটা বাড়তে থাকে। ওটা যত ঘর পর্যন্ত যায়, তত ঘর গেলে আমাদের দেহের যে তাপমাত্রাটা বা টেম্পারেচারটা আমরা সেটা বুঝতে পারি, ঠিক আছে। তো পারদ সূত্র বেড়ে কাচের কৈশিক নলটি দেয়ালে প্রচণ্ড বল প্রয়োগ করে, এর ফলে কাচের থার্মোমিটারটি ফেটে যায়। তাই এই থার্মোমিটারকে গরম জলে ধোয়া হয় না। তাহলে কি হলো, আরেকবার বলে দিয়েছি ডাক্তারি থার্মোমিটারকে কেন গরম জলে ধোয়া হয় না। ডাক্তারি থার্মোমিটারকে গরম জলে ডোবালে পারদ সূত্র বেড়ে, এটা কিন্তু তয় রফলা, ঠিক আছে, পারদ সূত্র বেড়ে কাচের কৈশিক নলটির দেওয়ালে প্রচণ্ড বল প্রয়োগ করে। এর ফলে মানে বল প্রয়োগ করে লিখে পুনচ্ছেদ দেবে কিন্তু, ঠিক আছে। এর ফলে কাচের থার্মোমিটারটি ফেটে যায়, কমা দিয়ে লিখবে। তাই এই থার্মোমিটারটিকে গরম জলে ধোয়া হয় না। পরবর্তী প্রশ্নে আমরা যাব, কি বলা রয়েছে দেখো। এরপরে দেখো বর্গীচরটা, মস ও ফণিমনসা উদ্ভিদের প্রধান দুটি পার্থক্য লেখো। আচ্ছা মস আর ফণিমনসা উদ্ভিদের প্রধান দুটো পার্থক্য এভাবে লিখবে। ফার্স্ট মস এভাবে লিখবে আর ফণিমনসা এভাবে লিখবে, ঘর করবে। তারপরে লিখবে একে ফুল সৃষ্টি হয় না, মানে মসের ক্ষেত্রে। আর ফণিমনসার ঘরে একে দেখে লিখবে
ফুল সৃষ্টি হয়, মানে যা হয় তার বিপরীতটা, মসের ক্ষেত্রে যা হয় তার বিপরীতটা হচ্ছে ফণিমনসার ক্ষেত্রে দেখা যায়। ঠিক আছে, মসের ক্ষেত্রে লিখবে 2 নম্বরে এর কাঁটা থাকে না বা নেই, আর ফণিমনসার ক্ষেত্রে 2 নম্বরে লিখবে এর কাঁটা থাকে বা আছে। বিরুৎ আর হচ্ছে বৃক্ষ কি লিখবে দেখো, প্রচণ্ড নরম ও রসালো। বিরুৎরা সরি এর পরে ছিল এটা, তো মসের পর আর কি বিরুৎ ও বৃক্ষ জাতীয় উদ্ভিদের প্রধান দুটি পার্থক্য। কী লিখবে, বিরুৎ বৃক্ষ এভাবে ঘর করবে, সেম হচ্ছে মস আর ফণিমনসার মতন। কাণ্ড নরম ও রসালো বিরুতের ক্ষেত্রে, বৃক্ষটা ক্ষেত্রে কাণ্ড শক্ত কাষ্ঠল গুড়িযুক্ত। বিরুতের ক্ষেত্রে 2 নম্বরে লিখবে কম শাখা প্রশাখাযুক্ত, আর বৃক্ষর ক্ষেত্রে লিখবে অনেক শাখা প্রশাখাযুক্ত। 2 নাম্বার দাগ দিয়ে সব দুটো কিন্তু ঘরে লিখবে। এরপরে দেখো পৃথিবীর দুপাশের কাছাকাছি দুটি গ্রহের নাম লেখো। ইয়র দাগের প্রশ্ন, কী লিখবে, শুক্র এবং মঙ্গল, এই দুটো গ্রহের নাম লিখে দিবে। শূন্যস্থান পূরণ করো। এরপরে আমরা নেক্সট যাচ্ছি, দেখো ড্যাশ ও ড্যাশ গ্রহের কোনো উপগ্রহ নেই, অর্থাৎ 3 এর দাগে শূন্যস্থানে দেখো বুধ ও শুক্র, এখানে বুধ লিখবে, এখানে শুক্র লিখবে, গ্রহের কোনো উপগ্রহ নেই। সপ্তর্ষি মণ্ডলের লেজের দিকে প্রথম নক্ষত্র দুটির নাম ড্যাশ ও ড্যাশ, এখানে লিখবে কি, বশিষ্ঠ ও মরিচ। কী লিখবে, সপ্তর্ষি মণ্ডলের লেজের দিকের প্রথম নক্ষত্র দুটির নাম, এখানে লিখবে বশিষ্ঠ, এখানে লিখবে ওর পরে যে ঘরটা রয়েছে সেখানে লিখবে মরিচ। বিশুদ্ধ জলের হিমাঙ্ক ড্যাশ ডিগ্রি সেলসিয়াস বা ড্যাশ ডিগ্রি ফ্যারেনহাইট, এখানে কি লিখবে 0 ডিগ্রি 32 ডিগ্রি, অর্থাৎ এখানে লিখবে কি, এই যে বিশুদ্ধ জলের হিমাঙ্ক 0 ডিগ্রি সেলসিয়াস বা 32 ডিগ্রি ফ্যারেনহাইট। ঠিক আছে, তারপরে দেখো চোখের ভিতর থেকে একটি স্বচ্ছ ড্যাশ, যার মানে আরেকবার বলছি, চোখের ভিতরে থাকে একটি স্বচ্ছ ড্যাশ যার মধ্য দিয়ে বিভিন্ন দৃশ্য চোখের ড্যাশে ফুটে ওঠে। তো এখানে লিখবে কর্নিয়া আর রেটিনা, দুটো ঘরে হবে। তো ফার্স্ট ঘরে কি লিখবে দেখো, চোখের ভিতরে থাকে একটি স্বচ্ছ কর্নিয়া। কর্নিয়া বানানটা দেখে নাও, ক মূর্ধন্য রে হ্রস্বই অষ্ট্যাকার কর্নিয়া। ঠিক আছে, তারপরের ঘরে লিখবে কি দেখো, কর্নিয়ার পর লিখবে স্বচ্ছ কর্নিয়া, এখানে লিখলে যার মধ্য দিয়ে বিভিন্ন দৃশ্য চোখের ড্যাশে ফুটে ওঠে, এখানে লিখবে রেটিনা, রেটিনা। ঠিক আছে, রেটিনা লিখবে, এই ঘরটায় রেটিনা লিখবে। তারপরে দেখো শব্দের ড্যাশ কানের পর্দায় ধাক্কা মারে, যা ড্যাশের মাধ্যমে মস্তিষ্কে পাঠায়, এখানে কি লিখবে দেখো, তীব্রতার স্নায়ু হবে, এখানে দেখো শব্দের তীব্রতা, এখানে লিখবে তীব্রতা, আর হচ্ছে যা ড্যাশের মাধ্যমে, এই যে স্নায়ু, এই সেকেন্ড ঘরে বা দ্বিতীয় ঘরে স্নায়ু লিখবে, স্নায়ু নকার অন্তস্থ হসু স্নায়ু। ঠিক আছে, স্নায়ু বানানটা দেখে নিলে। তারপরে দেখো বৈদ্যুতিক সুইচ বোর্ডে কখনো ড্যাশ হাতে সুইচ টেপা উচিত নয়, এতে ইলেকট্রিক ড্যাশ হওয়ার সম্ভাবনা থাকে। এখানে কি লিখবে, ভিজে আর শক, তাহলে ফার্স্ট ঘরে লিখবে ভিজে, বৈদ্যুতিক সুইচ বোর্ডে কখনো ভিজে, এই ঘরটায় ভিজে লিখবে। হাতে সুইচ টেপা উচিত নয়, এতে ইলেকট্রিক ড্যাশ হওয়ার সম্ভাবনা থাকে, মানে খাওয়ার, এখানে হওয়ার নয় খাওয়ার লেখা রয়েছে। যাই হোক দেখো এখানে কি লিখবে, শক, শক বানাটা দেখে নাও, শক, এই ঘরটায় কিন্তু শক লিখবে। ঠিক আছে, এই ঘরটায় শক লিখবে। ঠিক আছে, শক খাওয়ার সম্ভাবনা থাকে। এরপরে দেখো বর্গীজর দাগে ছিল পোকামাকড় মারার জন্য চাষিরা ড্যাশ ও ড্যাশ ব্যবহার করে, এখানে কি লিখবে রাসায়নিক বিষ, প্রথম ঘরে লিখবে রাসায়নিক বিষ, অর্থাৎ প্রথম ড্যাশে রাসায়নিক বিষ, রাসায়নিক বিষ বানানটা তোমরা দেখে রাখবে। তারপরে দেখো ড্যাশ ব্যবহার করে, নিম পাতা, অনেক সময় নিম পাতাও ব্যবহার করা হয়, নিম পাতা বানানটা জানো, ওটার বলার দরকার নেই। বাজির ধোঁয়া, টায়ার পোড়ানোর ধোঁয়া আমাদের ড্যাশ ক্ষেত্রে বিপজ্জনক, এর ফলে পরিবেশ হচ্ছে মানে পরিবেশ ড্যাশ হয়, এখানে কি লিখবে এই শূন্যস্থানটায়, প্রথম শূন্যস্থানে লিখবে স্বাস্থ্যের, কি লিখবে বাজির ধোঁয়া টায়ার পোড়ানোর ধোঁয়া আমাদের স্বাস্থ্যের দংশ হইকার। ঠিক আছে, দংশ হইকার, এখানে হটা কিন্তু থয়ের কাজ করে। ঠিক আছে, মনে রাখবে দংশ বয় আকার দংশ হয় একার র, এই যে দন্তশয় হয় একার, এটা কিন্তু এখানে থয়েকারের কাজ করছে উচ্চারণের দিক দিয়ে, মনে রাখবে। তো প্রথম ঘরে লিখবে স্বাস্থ্যের ক্ষেত্রে বিপজ্জনক, এর ফলে পরিবেশের ড্যাশ হয়, পরিবেশে কি হয়, পরিবেশ দূষিত হয়, দূষিত, সেকেন্ড শূন্যস্থানে লিখবে। তারপরে দেখো ইয়ের দেখ কি ছিল প্রশ্ন, নাক হলো মানুষের ড্যাশ ইন্দ্রিয়, দেহের স্পর্শ ইন্দ্রিয় হলো ড্যাশ, তাহলে নাক কি ইন্দ্রিয় মানুষের, ঘ্রাণ, ঘ্রাণ বানানটা জানো, গর্ভলাকার মধুন ঘ্রাণ, তাহলে এখানে শূন্যস্থানে ঘ্রাণ লিখবে প্রথম শূন্যস্থানে।
ইন্দ্রিয়, আর দেহের স্পর্শ ইন্দ্রিয় হলো ড্যাশ, কোনটা বলো তো? ত্বক, ত্বক, ঠিক আছে। তো এরপরে নেক্সট পেজে যাচ্ছি, কি আছে দেখবো এবারে। ছকটা আছে, ছকটা দেখে নিলে আমাদের এই স্কুলটি কমপ্লিট হবে। চারের দাগে ছিল দেখো, বাম স্তম্ভে দেওয়া শব্দের সঙ্গে ডান স্তম্ভে দেওয়া শব্দের মিল করে পাশাপাশি লেখো। এখানে দেখো আমি উত্তরগুলো বলে দিচ্ছি, মার্কিং করে দিয়েছি দাগ নম্বরগুলো, কোনটার সাথে কোনটা হবে। হৃৎপিণ্ড এর সঙ্গে যাবে আটে, দেখো আটে দেয়া রয়েছে তোমাদের রক্ত সঞ্চালন নিয়ন্ত্রক, ঠিক আছে, তাহলে এখানে 8 হবে। তাহলে এখানে এই যে এটার সঙ্গে মিলিয়ে দেবে, বা এরকম দাগ নাম্বারও করে দিতে পারো, তোমাদের প্রশ্নপত্রে যেমন নির্দেশ দেওয়া থাকবে তোমরা তেমন করবে। এভাবে মিলাতেও, হৃৎপিণ্ড এভাবে মিলাতেও পারো আটে যেখানে রয়েছে, ঠিক আছে। এখানে এই যে 8, এই যে আমি নিয়ে এসেছি কিন্তু হয়নি অতটা, যাই হোক বইতে তো ছোট ছোট দেওয়া রয়েছে। পাকস্থলী এর সঙ্গে যাবে, আমি দাগ নাম্বারটা লিখে দিচ্ছি তোমরা দেখে নেবে, 6, পাকস্থলী 6 যাবে। দেখো আমিও শুধু এখানে আমি তোমাদের জন্য করে দিয়েছি বোঝানোর জন্য, যাই হোক আমি এখানে বই থেকেই করে দিচ্ছি। 6তে কী দেওয়া রয়েছে দেখো, প্রধান পাচন গ্রন্থি, অর্থাৎ আমরা যে খাদ্যটা খাই সেই পাকস্থলীতেই কিন্তু খাদ্যটার বিক্রিয়াকরণ ঘটে, অর্থাৎ পচে তার থেকে প্রোটিন আলাদা হয়, বর্জ্য পদার্থগুলো আলাদা হয়, এই সমস্ত কাজগুলো হয়, ঠিক আছে, পাকস্থলী। এই জন্য 6তে দেওয়া রয়েছে যে প্রধান পচন গ্রন্থি। আচ্ছা, গতে দেওয়া ছিল যকৃৎ ও যকৃৎ বা লিভার, ঠিক আছে, লিভারকেই যকৃৎ বলা হয়। আচ্ছা, গয়ের সঙ্গে যাবে 10, দেখো মাংসল থলি বিশেষ, এর লিভারটা কিন্তু আমাদের দেহে একটা মাংসল থলি, ঠিক আছে, তাহলে এটার সঙ্গে যাবে 10টা যাবে গয়ে। ঘ ছিল ফুসফুস, তো এর সঙ্গে যাবে কি 7, দেখো প্রধান শ্বাস অঙ্গ প্রাণী দেহের, তাহলে 7 যাবে। ধ্রুবতারার সঙ্গে যাবে 1, উজ্জ্বল জ্যোতিষ্ক 1 যাবে। চাঁদ, তাহলে এখানে যাবে কি চাঁদ, তাহলে 3 যাবে, 3, দেখো উপগ্রহ, চাঁদ হচ্ছে একটা উপগ্রহ আমাদের পৃথিবীর উপগ্রহ আর কি। তারপরে দেখো টেলিস্কোপের সঙ্গে যাবে কি, দেখো টেলিস্কোপের সঙ্গে যাবে 4, 4-এ দেখো কি আছে, দূরের গ্রহ নক্ষত্র দেখার জন্য, তাহলে 4 যাবে। জ্যোতির্বিজ্ঞানী এটার সঙ্গে যাবে 9, আকাশ গ্রহ নক্ষত্র গবেষণাকারী ব্যক্তি, মানে জ্যোতির্বিজ্ঞানী কাকে বলা হয় যদিও বলে তোমরা এটাই বলে দেবে ভবিষ্যতে, বা তোমাদের এই পরীক্ষাও যদি প্রশ্ন আসে, ঠিক আছে। কুয়াশা যাবে 2, দেখো জলীয় বাষ্পের আস্তরণ 2 যাবে, এটা কিন্তু 2। তারপর দেখো সবশেষে পারদ, কি রইল পড়ে 5টা পড়ে রইল তরল ধাতু, পারদ কিন্তু এক প্রকারের তরল ধাতু, ঠিক আছে। তো এই ছিল টোটাল তোমাদের আজকের এই স্কুলের প্রশ্ন এবং উত্তর, ঠিক আছে। তো এখানেও আমি সেম করে রেখেছিলাম, দেখো 4-এর ক 8 যাবে, খ 6 যাবে, গ 10 যাবে, ঘ 7 যাবে, ঙ 1 যাবে, চ যাবে 3, ছ যাবে 4, আর বর্গীজ যাবে 9, আর ঝ যাবে 2, আর ইঁ সবশেষে 5, এখানে যেমনটা আমি করে দিয়েছি। এরপরের দিন আমি নেক্সট তোমাদের দেখো গভর্ন মাল্টিপ্লাস স্কুল বয়েজ টাকি হাউস, এই স্কুলের প্রশ্ন এবং তার উত্তরগুলো আলোচনা করে রেখেছি, প্লেলিস্টের মধ্যে পাবে, প্লেলিস্টের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশানে দেওয়া রয়েছে। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, তোমরা না সাবস্ক্রাইব করতে পারলে বাড়ির বড়োদেরকে বলবে সাবস্ক্রাইব করে নেয় যেন ওনারা। এছাড়া তোমরা যখন 5-এ উঠবে কিছুদিন পর, আমাদের অন্য চ্যানেল রয়েছে, সেই চ্যানেলের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশানে দেওয়া রয়েছে, ওটাও সাবস্ক্রাইব করে নেবে। ভবিষ্যতে তোমরা ক্লাস 5 থেকে, অর্থাৎ 5ম শ্রেণী থেকে ক্লাস 12 এবং কলেজ অর্থাৎ স্নাতকোত্তর স্তরেরও ক্লাস পাবে ওই চ্যানেল। আজ এই অবধি, সবাই ভালো থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে।